ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলা ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম হাত খাওয়া মরা। রচনা হেমেন্দ্র কুমার রায়। গল্প পাঠে সুপর্ণা মিশ্র। সমগ্র চরিত্র অভিনয়ে সুপর্ণা মিশ্র, জয়দীপ মণ্ডল, তৃষা মুখার্জি আর দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে হাত খাওয়া মরা। রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলে পাড়া, তার ডান দিকে বাগদিপাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের উপর দিয়ে প্রায় মাইল খানেক গেলে রূপনারায়ণের প্রচন্ড চর। এই চরেই গায়ের লোকেরা মরা পোড়ায়। আশেপাশের প্রায় 10খানা গায়ের মধ্যে এই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়াগাঁয়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আধপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাত, ভাঙা হাড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভিতর থেকে টেনে বের করে শেয়াল, কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। গাছের ঝাঁকড়া শিরীষ গাছটায় একদল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেন দলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় 4 দিন কেটে গেল, সে আর বাড়ি ফেরে না। দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলে পাড়ার জনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানোর শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখলো নগেন দলুই। নগেন দলুইয়ের পচা মৃতদেহটা চরে এসে আটকে আছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে, চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখলো এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কারো সাধ্য নাই সেখানে দাঁড়ানো। তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর এনে মাটি চাপা দিয়ে চলে এলো। রাত্রিবেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়াল, কুকুর খেয়ে ফেললো। নগেন দলুইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার 2 ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে। তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করলো। জেলে পাড়া, বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলে পাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি যেতে লাগলো। একদিন নগেনের বোন রাত্রে একটা শব্দ শুনে এসে দেখলো তাদের আম গাছের নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিক দেখলো, কিন্তু কেউই দেখা গেল না। তখন তারা বলা বলি করতে লাগলো ওসব মনের ভুল, গাছের ছায়া দেখে মা ভয় পেয়ে গেছে। রাত্রে বাঁধের উপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে, সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের উপর দিকেও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধ্যা হলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর হারিয়ে গেল।
সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটা। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখলো রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখলো ব্যাপারটা, কি করবে তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে। মনে মনে সে বুঝলো নগেন দলুই ভূত হয়ে এইসব কাণ্ড করছে। জেলে পাড়ার ফকির আর নিরিধাম দেখলো নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে, সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর হিসেবে জিজ্ঞেস করলো, ওখানে কে রে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ওরে বাবা রে গেলুম রে বলে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে 7টার পর নগেন দলুইয়ের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বললে, তা বাবু ব্যাপার খুব সুবিধের বলে কিন্তু মনে হচ্ছে না। তোদের বাপ মরে ভূত হইছে, তোরা ছেলেপুলে নিয়ে থাকিস, কিছু একটা ব্যবস্থা কর না, তা না হলে কিন্তু তোদেরও বিপদ হতে পারে। নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বলল, কি ব্যবস্থা করা যায় দেখি খুড়ো। মাও একদিন দেখেছিল, আমরা তার কথায় বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই। নগেনের ছোট ছেলে বলল, আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড়ে ঢাকা এক মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে কিছু বলিনি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলো, তারপর গম্ভীর ভাবে বলল, এখানে তো ভূতের ওঝাও নেই, তবে শুনেছি মহেশপুরে নাকি একজন লোক আছে, সে নাকি ভূত তাড়ায়। তোরা যা তার কাছে দেখ সে কি বলে। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের উপর, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ। আজকে তো আর যাওয়া সম্ভব নয়, কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব, বিকেলে তাহলে ফিরে আসতে পারবো। এইভাবে দুই ভাই যুক্তি করলে। সেদিন রাত্রেই ঘটনাটা ঘটলো নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় তখন 2-2:30 হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝাপটানি আর কুক কুক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবলো বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা হারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতেই সে দেখলো খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে, আর লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে দুটি মুরগি, আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হ্যারিকেন নিয়ে। উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞাসা করলো, কি হলো মা, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলল। উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখলো চারিদিকে মুরগির পালক আর রক্ত ছেটানো রয়েছে, কিন্তু ধারে কাছে কাউকে দেখা গেল না। ছোট ছেলে বললে, হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে। রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো দপদপ করে জ্বলে, মা হয়তো তাই দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। তোরা আমার কথা বিশ্বাস করলি না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব একটা লম্বা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে, তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, একটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো দপ করে জ্বলছে, তার লেখে লম্বা হাত দুটোয় দুটো মুরগি, সে মুরগি দুটো ছেড়ে খাচ্ছে। এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে।
এমন সময় বাড়ির পিছন থেকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে মুখ কেঁপে ওঠে। সেই শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারলো এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষা। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেলে নিয়ে চলে গেল সেই প্রায় 4 ক্রোশ দূরে মহেশপুরে ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হলো, ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বললে তাকে। ওঝা সব কথা মন দিয়ে শুনে বলল, দেখ বাবা, আমার তো বয়স হয়েছে, তাছাড়া আজও 1 সপ্তাহ উপর আমিও হাঁটতে পারছি না। একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে দেব। এখন বল, তোদের ঘরে মোট কতজন লোক? সব শুদ্ধ 8 জন। আমি তোকে 8টা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবি, আর ছেলেদের গলায়ও বেঁধে দিবি। আর 4টে পেরেক দিচ্ছি, তোদের বাড়ির ভিতের 4 কোণে পুঁতে দিস, তাহলে সে আর তোদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা 8টা মাদুলি আর 4টে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো। সেদিন থেকে নগেন দলুয়ের বাড়ির ভূতের উপদ্রব কমে গেছে বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল। গায়ের লোকের ঘর থেকে হাঁস, মুরগি আর ছাগল প্রায় চুরি হতে লাগলো। অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখলো অনেক লোক। তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম। আবার কারো বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে থাকে। আবার কারো ঘরের চালে মরা পোড়া কাঠ, বাঁশ পড়ে থাকে। সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগলো। সন্ধ্যের পর এত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য হয়ে মনে হয়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার উপরে তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো। এদিকে সেই অবসরে পাশের বট গাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের উপরে বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলেছে, মরার পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকো বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ার আসার। নৌকোর ছাদের উপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু শবদাহীরা পাছে ভয় পায়, এজন্য সে চুপচাপ দেখেই যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকোর আলো দেখে সেদিকে ছুটে এলো, তখন নৌকোর মাঝে চেঁচিয়ে বলল, ভয় পেও না তোমরা, ওইখানেই দাঁড়িয়ে থাকো, আমি আসছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। নৌকোর মাঝিটি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা। সে একটা পুঁটলি হাতে নিয়ে আর এক হাতে মুখো নিয়ে নৌকো থেকে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুকোয় দু একটা টান দিয়ে বললে, কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও 7 দিনেই যে আর তোমাদের কাছে আসে। আমি খন্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গন্ডির মধ্যে থাকবে ততক্ষণ ভূত তোমাদের কিছু ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হইলে সকলে বাড়ি চলে যাবে। দিনের বেলা ভূত আর লোকের কাছে ঘেসবে না। একজন জিজ্ঞাসা করলো, মরাটা তাহলে গেল কোথায়? তাকে সীতা থেকে তুলে নিয়ে গিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফেল ফেল করে চেয়ে রইল। কারো মুখে আর কথা নেই। মাঝি বললে, আরে হ্যাঁ, তাকে তুলে নিয়ে গিয়েছে। আগুনের ভেতর দিয়ে তুলে নিল কি করে? কেন, গাছের উপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসলো। তাই দেখি মাঝি বললে, বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও নাকি? বেশ, দেখেন তাহলে বিশ্বাস করব। দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখনো যখন যায়নি তখন আর অজ্ঞান হবো না। বেশ, এসো তবে আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের উপর ইশারা করে দেখিয়ে দিল। ওই দেখো,
সকলে দেখলো বটগাছের মগডালের উপর বসে একটা বিভৎস কঙ্কাল তাতে সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো। মাঝি বললে, কি এইবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের আর কোনো ভয় নাই। ও আর ওই গাছ থেকে নেমেই আসতে পারবে না, আর কোথাও যেতেই পারবে না। আমি গাছটা নিতে দিয়েছি। এই কথা বলে মাঝি মুখোটা সেখানে রেখে পুটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এনেই চুপচাপ করে বসে থাকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতর ভাবে বলল, তারপর দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন। ভয় নেই, ভয় নেই, আপনারা এখানে বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি। মাঝি চলে গেল বট গাছের দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে, এই, তুই কে? আমি নগেন দলুই, তোর বাড়ি কোথায়? বাঁধের উপরে বাগদি পাড়ায়। বাড়িতে কে আছে? আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি। ঠিক আছে, তুই গাছেই বসে থাক। পালানোর চেষ্টা করলে জলে পুড়ে মরবি। আমি এই তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে এলো। লোকগুলোকে বললে, এই বুঝলেন কি না, সকাল হইলেই আপনারা গায়ে গিয়ে কিন্তু লোকজন ডেকে আনবেন। দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এলো। গাছে গাছে পাখি ডেকে উঠলো। একটু পরে সকাল হলো। দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগেন দলুয়ের ছেলে দুটোও এলো। সবাই এলো বট গাছের নিচে। গাছের উপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মরা ঝুলছে দেখা গেল। মাঝি বললে, নগেন রে, মরাটা আরে ফেলে দে। সঙ্গে সঙ্গে ধপাস করে মরাটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক। মরাটা খানিকটা মাংস কি যেন খুলে খেয়েছে। মাঝি বললে, নগেনের ভূতই মরাটারে সীতা থেকে তুলে নিয়ে গাছে নিয়ে বসে বসে খেয়েছে। ওই দিনের বেলা তোদের দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড়বিড় করে কি সব মন্ত্র বলে উঠতেই গাছের উপর থেকে খনখনে গলায় নগেন বলে উঠলো, এবার আমাকে ছেড়ে দে। তুই এক্কেরে এই দেশ থেকে চলে যাবি। না, যাব না, আমি এখানেই থাকবো। ও মা, এখানে থাকবি কেন? এখানে আমার বউ ছেলে রয়েছে, তাছাড়া বউটার জন্যই আমি জলে ঝাঁপ দিয়েছি। ওকে আমি গার মটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি রক্ষা করুন। তোমাদের বাপ বউ তো এ কষ্ট পাচ্ছে, তা শুধু শুধু ওকে কষ্ট দিয়ে কি লাভ আছে? নগেনের বড় ছেলেকে মাঝি বললে, শোনো, তুমি গয়ায় গিয়ে ওর নামে একখান পিন্ডি দাও, তাইলেই তোমার বাবা প্রেত জনি থেকে উদ্ধার পাবে। তখন একজন গায়ের বয়স্ক লোক বললে, এখন ওরা কি করবে? যদি আজ রাতেই কারোর ঘাড় মটকে দেয় বা গ্রামবাসীর ক্ষতি করে? না, তা পারবে না। আমি ওই গাছের চারিদিকে গন্ডি দিয়ে যাচ্ছি, ওই গাছ থেকে কোথাও বেরোতে পারবে না। 7 দিন এই গাছেই ও বন্দি থাকবে। তার মধ্যে যদি পিন্ডি দেওয়া হয় ভালো, কিন্তু দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। নগেনের ছেলে বললে, আমি আজই রওনা হয়ে যাচ্ছি। তুই উদ্ধার হলে কি চিহ্ন দেখে যাবি? এবার কিন্তু কোনো উত্তর এলো না। গাছের উপর থেকে খোনা গলায় চেঁচিয়ে উঠলো নগেনের ভূতটা, বল কি চিহ্ন রেখে যাবি? বলছি এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাবো। নাজি তখন লোকগুলিকে বললে, আপনারা মরাটা নিয়ে গিয়ে পোড়ায় দেন। তারপর গ্রামবাসীদের বললে, যান, আপনারা ফিরে যান। এই আজ থেকে আর কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আখ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়া পিণ্ডে দিল, সেই দিন দুপুরেই বড় করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।